হ্যালো স্টুডেন্টস, আমরা আগের দিন ডাইপোল মোমেন্ট শুরু করেছিলাম। সেখানে কার্বন ডাইঅক্সাইডের ডাইপোল মোমেন্ট আমরা বের করেছিলাম। তারপর দুটো হোমওয়ার্ক দেওয়া ছিল, একটা হচ্ছে BF3 আর একটা হচ্ছে CCl4। তো উত্তর পেয়েছি, ঠিকই হয়েছে, তবে আমি একটু ইলাবোরেট ডিসকাশন করে দিচ্ছি। একটু অন্যরকমভাবে ডিল করতে হবে। কার্বন ডাইঅক্সাইডটা যেভাবে করেছি তার থেকে সামান্য আলাদা হবে, কারণ এখানে দুইয়ের বেশি বন্ড আছে। এর জিওমেট্রি কি হবে সেটা আমরা হাইব্রিডাইজেশন টপিকে ডিটেলসে আলোচনা করেছি। তাতে BF3 কি পেয়েছিলাম? ট্রাইগোনাল প্লানার, ত্রিকোণীয় সমতলীয়। তাহলে 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল অন্তর অন্তর ওরা একটা প্লেনে বিলং করবে। হাইব্রিডাইজেশন সেন্ট্রাল অ্যাটমের আমরা পাবো sp2, s, px আর py, অর্থাৎ xy প্লেনে এটা থাকবে। আমি যদি s, py আর pz নিই তাহলে yz প্লেনে থাকবে। মোট কথা একটা প্লেনে থাকবে। এবার এই ধরনের প্রবলেম যেখানে দুইয়ের বেশি বন্ড আছে, ডিল করার সময় আমাদেরকে কি করতে হবে? দুটোকে নিয়ে আগে আলোচনা করে তার রেজাল্টেন্ট বের করে নিতে হবে। তারপর যেটা পড়ে আছে থার্ড ওয়ান, তার সঙ্গে ওই রেজাল্টেন্টের আলোচনা করতে হবে। তবে আমরা নেট ডাইপোল মোমেন্ট এই মলিকিউলটার বের করতে পারবো। তাহলে প্রসেস 1 বা প্রসিডিওর 1, অর্থাৎ একাধিক প্রসিডিওরে এই মলিকিউলটার ডাইপোল মোমেন্ট বের করা যায়। 1 নম্বর প্রসিডিওরটা কি? সেটা হচ্ছে যে ভেক্টর অ্যানালিসিসটা খুব ডিটেলে করব। তাহলে বোরনের থেকে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে এইদিকে ইলেকট্রোনেগেটিভিটি কাজ করবে, এইদিকে ডাইপোল মোমেন্টটা কাজ করবে, এইদিকে ডাইপোল মোমেন্ট কাজ করবে, আর এইদিকে ডাইপোল মোমেন্ট কাজ করবে। Electronegativity of fluorine is greater than that of boron, so the bond pair of this BF bond will shift towards the fluorine atom. So there will be partial negative charge on fluorine and partial positive charge on boron. So the dipole moment will be found to act in this direction from boron to fluorine. তিনটেরই মান একই হবে, কারণ সব কিছু প্যারামিটার সেম। এখানে হাইব্রিডাইজেশন একই, এরও হাইব্রিডাইজেশন একই, তিনটে একদম ইকুইভ্যালেন্ট বন্ড। ফলে এই যে ডাইপোল মোমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি রেসপেক্টিভ বন্ডের, সেগুলো সব হবে আইডেন্টিক্যাল। এগুলো কিন্তু কোনোটাই মলিকিউলটার ডাইপোল মোমেন্ট নয়। মলিকিউলার ডাইপোল মোমেন্ট আমাদেরকে বের করতে হবে, সেটাই হচ্ছে টাস্ক। মিউ BF3 এটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব, এই দুটোকে নিয়ে ডিল করব। আমি এই দুটোকে নিয়েও করতে পারি, একই ব্যাপার। তাহলে এইটাকে ধরে নিচ্ছি যে নেই, এই দুটোকে নিয়ে ডিল করছি। তাহলে এটাকে যদি P ধরি, এটাকে যদি Q ধরি, তাহলে তার রেজাল্টেন্টটা কাজ করবে কোন দিকে? রেজাল্টেন্টটা অবশ্যই এদিকে কাজ করবে। This will be the resultant of these two vector quantities. সেক্ষেত্রে R এর মান হবে P স্কোয়ার প্লাস Q স্কোয়ার প্লাস 2PQ cos থিটা। থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। অর্থাৎ এটা যদি P ধরি, এটা যদি Q ধরি, এই দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা যদি থিটা হয়, দেন দ্য রেজাল্টেন্ট উইল হ্যাভ দ্য ম্যাগনিটিউড অ্যাজ পার দিস ফর্মুলেশন। দিস ক্যান বি ডিরাইভড ইজিলি অ্যান্ড ইট ইজ ইন ইউর ফিজিক্স সিলেবাস। তাহলে এখানে কিন্তু ম্যাগনিটিউড বেরোচ্ছে। এখন ডিরেকশনটা কি হবে? ডিরেকশনটা করার জন্য আমরা যে কোনো একটা ভেক্টরের, আমরা P এর রেসপেক্টে, এটা যদি P ধরি, তাহলে P এর রেসপেক্টে আমরা অ্যাঙ্গেলটা ধরে নিলাম ফাই। এটা P ধরেছি, এটা Q ধরেছি, P এর রেসপেক্টে অ্যাঙ্গেলটা ধরে নিলাম ফাই। সো উই হ্যাভ টু ডিটারমিন দ্য অ্যাঙ্গেল ফাই
and this phi will be tan inverse q sin theta by p plus q. This formulation can also be derived easily. এটাকেও ইজিলি ডিরাইভ করা যায়। তাহলে ফাই হচ্ছে ট্যান ইনভার্স কিউ সাইন থিটা, অর্থাৎ কিউ হচ্ছে এটার ম্যাগনিটিউডটা বসবে, সাইন থিটা অর্থাৎ সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস, আপন পি প্লাস অর্থাৎ এর ম্যাগনিটিউডটা বসবে, প্লাস কিউ অর্থাৎ কিউ এর ম্যাগনিটিউডটা বসবে আবার একটা কস থিটা অর্থাৎ কস অফ দিস অ্যাঙ্গেল। দ্যাট উইল গিভ দ্য অ্যাঙ্গেল বিটুইন রেজাল্টেন্ট অ্যান্ড দ্য ভেক্টর পি। তাহলে এখানে মানগুলো বসানো যাক, আমরা এটাকে কন্টিনিউ করে নিই। কিউ কত? কিউ হচ্ছে এখানে মিউ বিএফ, সাইন থিটা কত? এইটা কত অ্যাঙ্গেল বললাম? এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। সো সাইন, এখানে থিটা আছে, থিটা ইকুয়ালস টু 120 ডিগ্রি, তাহলে সাইন 120 ডিগ্রি। পি কত? পি হচ্ছে মিউ বিএফ প্লাস কিউটাও মিউ বিএফ আইডেন্টিক্যাল। কস কত? থিটাটা 120 ডিগ্রি। এবার সাইন 120 আর কস 120 মানগুলো দেখে নিই। সাইন 120 হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে এটা হবে কস 30। কস 30 কত? এটা হবে √3/2। আর কস 120 কত? কস 90 প্লাস 30 সমান মাইনাস সাইন 30। কীভাবে আসছে? এটা ওই যে চারটে কোয়াড্রেন্ট আছে সেটা দিয়ে আসছে, অল সাইন ট্যান কস। তাহলে এটা সাইন 90 প্লাস 30 মানে সাইনের ঘরে পড়লো, সো ইট ইজ পজিটিভ। আর এটা অল সাইন অর্থাৎ সাইনের ঘরে পড়ে গেল, সো ইট ইজ নেগেটিভ। এখন সাইন 30 ভ্যালু কত? হাফ, সো ইট ইজ মাইনাস হাফ। এটা আমরা বসিয়ে দেব। তাহলে কত এলো? ট্যান ইনভার্স মিউ বিএফ ইন্টু √3/2 বাই মিউ বিএফ মাইনাস, মাইনাস কেন? এখানে মাইনাস হাফ আছে, তাহলে মাইনাস হাফ মিউ বিএফ, তাহলে এটা হচ্ছে মিউ বিএফ বাই 2। এটা সমান কত হবে? ট্যান ইনভার্স, এটা হচ্ছে √3 মিউ বিএফ বাই 2 বাই, এটা 1 থেকে হাফ বাদ, তাহলে হাফ পড়ে থাকবে, সো ইট ইজ মিউ বিএফ বাই 2 অর ফাই ইকুয়ালস টু, ফাই কত? ট্যান ইনভার্স, এখানে মিউ বিএফ বাই 2টা কমন, এটা কেটে যাবে, √3 পড়ে থাকবে, তাহলে ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স √3। সো ইট ইজ ইকুয়াল টু অলমোস্ট ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে ফাইটা কত পেলাম আমরা? ফাইটা পেলাম 60 ডিগ্রি। অর্থাৎ রেজাল্টেন্টটা পি এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করবে, এবং এটাই হওয়া উচিত, কারণ ভেক্টর দুটো ইকুইভ্যালেন্ট। তাহলে ভেক্টর দুটো যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে রেজাল্টেন্টের কোন দিকে থাকা উচিত? একদম মিডলে থাকা উচিত। অর্থাৎ এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে ঠিক তার অর্ধেক অর্থাৎ 60 ডিগ্রিতে এটা বিলং করবে। এটা থিওরিটিক্যাল প্রেডিকশন এবং এটা অঙ্ক কোষেও এই একই জিনিস কিন্তু চলে আসছে। বোঝা গেছে? তাহলে আমরা কোনটা পেয়ে গেলাম? ওরিয়েন্টেশন অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর সেটা পেয়ে গেলাম। ম্যাগনিটিউডটা দেখে নিই। ম্যাগনিটিউডের ফর্মুলা রেডি রয়েছে, বসিয়ে দিলেই হবে। সো ইট ইজ মিউ বিএফ স্কোয়ার
প্লাস মিউ বিএফ স্কোয়ার প্লাস 2 মিউ বিএফ ইন্টু মিউ বিএফ ইন্টু কস থিটা কত? থিটা হচ্ছে 120। টু মিউ বিএফ স্কোয়ার প্লাস 2 মিউ বিএফ স্কোয়ার। আচ্ছা, কস 120 একটু আগেই বের করেছি, সেটা হচ্ছে -1/2। বসিয়ে দিই, তাহলে বসিয়ে দিলে কি হবে? এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, এখানে ইন্টু হাফ হবে, ঠিক? তাহলে 2 2 কাটা পড়ছে, তাহলে দুটো থেকে একটা বিয়োগ যাচ্ছে, সো ইট উইল বি মিউ বিএফ স্কোয়ার অর আর ইকুয়ালস টু মিউ বিএফ। তাহলে রেজাল্টেন্টটা হচ্ছে কিন্তু মিউ বিএফ, আর সেটা অ্যাঙ্গেল করে থাকছে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দুটো ইকুইভ্যালেন্ট ভেক্টর, ইকুইভ্যালেন্ট ইন টার্মস অফ ম্যাগনিটিউড, তারা যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তাহলে তাদের রেজাল্টেন্টটা যে কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড হবে এবং তার ডিরেকশন হবে 60 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু ওয়ান ভেক্টর। এটা আমরা এখান থেকে কনক্লুশন করতে পারছি, কিন্তু এটা সব অ্যাঙ্গেলের জন্য হবে না, কারণ এটা 120 পরিবর্তে অন্য কিছু হয়ে গেলে এটার -1/2 থাকবে না, অন্য কিছু হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মিউ বিএফ পাবো না। দুটো ভেক্টর তারা যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, ভেক্টর দুটো যদি ইকুইভ্যালেন্ট ইন ম্যাগনিটিউড হয়, তাহলে তার রেজাল্টেন্ট হবে একটা ভেক্টরের ম্যাগনিটিউডের সমান, ডিরেকশন হবে একটা ভেক্টরের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। বোঝা গেল? বেশ, এবার এই দুটোর পরিবর্তে এইটা থাকলে একই জিনিস হবে, ঠিক আছে? তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় আর এটা তো 120 আগেই জেনেছি, তাহলে এইটার সাথে থার্ড বন্ড যেটা, তার সাথে এটার অ্যাঙ্গেল কত হলো দুটো ভেক্টরের মাঝে? এটা 60 ডিগ্রি আর এটা 120 ডিগ্রি, সো ইট উইল বি 180 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টর ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডিরেকশন, তাই তো দাঁড়াচ্ছে। এটা আমরা কি পেয়েছি? এটা আমরা পেলাম মিউ বিএফ। এটা এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে এর রেসপেক্টে কত? 180 ডিগ্রি, সো ইট ইজ অপোজিট ইন ডিরেকশন উইথ দ্য থার্ড ওয়ান। দ্য রিজাল্টেন্ট ইজ অপোজিট ইন ডিরেকশন উইথ দ্য থার্ড ওয়ান। লব্ধিটা, এই দুটোর লব্ধি এর সাথে 180 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ উল্টো দিকে আছে, অর্থাৎ CO2-র যে প্রবলেমটা করেছি সেই প্রবলেমে ফিরে চলে গেল। তাহলে এই দুজনের রেজাল্টেন্ট কী হবে? সেটা হচ্ছে এইটা নেট। সেখানে আমি আবার ফর্মুলা বসাবো, √p² প্লাস q² প্লাস 2pq cos 180 ডিগ্রি, কারণ এখন অ্যাঙ্গেল 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে 2 × 90 প্লাস 0, সো ইট উইল বি মাইনাস cos 0 and cos 0 is 1, so it will be p² plus q² minus 2pq, so it will be p minus q whole square। আগে মাথায় রুট আছে, তাহলে p minus q হবে এবং ম্যাগনিটিউড দুটো সেম, সো ইট উইল ক্যান্সেল ইচ আদার। বোঝাতে পারলাম কি না? বোঝা গেল না? খুব সহজ, p² প্লাস q² আর এখানে ছিল 2pq cos থিটা, ঠিক আছে? বন্ড অ্যাঙ্গেল 60 প্লাস 120 ডিগ্রি, এটা 120, সো ইট উইল বি 180। তাহলে 180 বসিয়ে দিলে এখানে কি হবে? এটা -1 বসে যাবে, -1 হয়ে গেলে এটা হবে p minus q whole square, কারণ p² minus 2pq plus q² হবে, তাহলে এটা কেটে গেলে হবে p minus q, রুট আর স্কোয়ার উইল ক্যান্সেল ইচ আদার, উইল নালিফাই ইচ আদার, দুটো ম্যাগনিটিউড একই, তাহলে এটাও হবে মিউ বিএফ, এটা হবে মিউ বিএফ, সো ইট উইল বি 0। তাহলে এটা হচ্ছে প্রসিডিওর 1। প্রসিডিওর 2 কি করতে পারি আমরা? প্রসিডিওর 2 আমরা করতে পারি যে আমরা ফাইটাকে ক্যালকুলেট করে নিলাম, বা বুঝতে পারছি যে দুটো যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে তার রেজাল্টেন্ট অর্ধেক তার ঠিক মাঝখান দিয়ে যাবে, অর্থাৎ অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে একদম। দুটো যদি ইকুইভ্যালেন্ট ভেক্টর হয় তাহলে তার রেজাল্টেন্ট ভেক্টর মাঝখান দিয়ে যেতে বাধ্য, তাহলে এটা 60 ডিগ্রি হবে, সেটা আমরা জেনে গেছি।
এইবার এই ভেক্টরটার এখানে কত কম্পোনেন্ট পড়ছে সেটা দেখে নেব। তাহলে আমাদের হাতে এই ভেক্টরটা রয়েছে, সেটা হচ্ছে মিউ বিএফ। এই দিকে তার কত উপাংশ পড়ছে সেটা আমরা দেখে নেব, অর্থাৎ এই যে ভেক্টরটা তার কম্পোনেন্ট কতটা পড়ছে ইন দিস ডিরেকশন সেটা আমরা দেখে নেব। সেটা করার জন্য কি করতে হবে, আমরা এখানে একটা যদি ইমাজিনারি লাইন টানি তাহলে এটা হবে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার এইটা হচ্ছে ফাই, তাহলে cos phi ইকুয়ালস টু কি হবে, cos phi ইকুয়ালস টু হবে বেস বাই হাইপোটেনাস। বেস কোনটা, এইটা বেস, এটা হাইপোটেনাস, তাহলে বেস সেটা হবে এর কম্পোনেন্ট, তাহলে আমরা লিখছি মিউ সি, মিউ কম্পোনেন্ট অর্থাৎ এইটা, বেস বাই হাইপোটেনাস এটা হচ্ছে মিউ বিএফ, और म्यू सी इक्वल्स टू म्यू बीएफ कस थीटा। তাহলে এর যে কম্পোনেন্টটা এই রেজাল্ট্যান্ট বরাবর পড়লো সেটা হবে মিউ বিএফ মাল্টিপ্লাইড বাই কস থিটা। এবার এটা তো এর পড়লো, তাহলে এর কি হবে, এরও আবার একটা পড়বে, তাহলে সেটা হবে মিউ, এই যে আরটা হবে এই রেজাল্ট্যান্ট হবে 2 ইন্টু মিউ সি। কেন 2 ইন্টু মিউ সি বলছি, এর একটা কম্পোনেন্ট পড়ছে, এর একটা কম্পোনেন্টও তো পড়বে, তাহলে মান বসিয়ে দিলে কি হবে 2 ইন্টু মিউ বিএফ ইন্টু, আচ্ছা এখানে ভুল করে কস থিটা বললাম, এটা হবে কস ফাই, কস ফাই, এদের মাঝে যে অ্যাঙ্গেলটা সেটা। তাহলে এর কম্পোনেন্ট পড়লো, এর কম্পোনেন্ট পড়লো, দুটো এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট, তাহলে 2 ইন্টু মিউ সি, মিউ সির জায়গায় ফর্মুলা বসিয়ে দিলাম মিউ বিএফ কস ফাই, তাহলে 2 ইন্টু মিউ বিএফ কস ফাই। এবার কস ফাই এটা কিন্তু থিটা নয়, যেটা আগে লিখে ফেলেছিলাম ভুল করে, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 2 ইন্টু মিউ বিএফ ইন্টু কস 60, কস 60 ভ্যালু কত, কস 60 হচ্ছে হাফ, সাইন 60 হচ্ছে √3/2, কিন্তু কস 60 হচ্ছে হাফ, তাহলে এটা হবে 2 ইন্টু মিউ বিএফ ইন্টু হাফ, সো 2 উইল ক্যান্সেল, সো ইট উইল বি ইকুয়াল টু মিউ বিএফ। তাহলে এটা আমরা অন্যভাবেও বের করতে পারছি। তাহলে এর উপাংশ এখানে পড়বে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হলে যে কম্পোনেন্ট পড়ে সেটা অর্ধেক হয়ে যায়, এটা আমরা বুঝতে পারলাম। এই যে এখানে যদি মানটা বসাই cos 60, সো ইট উইল বি হাফ, সো হাফ মিউ বিএফ। তাহলে যে কোনো ভেক্টর তার যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কম্পোনেন্ট চাই আমি, দ্যাট উইল বি হাফ অফ ইটস ভ্যালু। আরেকটা এই দিকে চলে আসবে কম্পোনেন্ট, এবার এই দিকে যে কম্পোনেন্টটা আসবে এটাকে যখন আমি ব্রেক করব, এর এইদিকে একটা কম্পোনেন্ট আসবে, এদিকে একটা আসবে, আবার এটাকে যখন ব্রেক করব তখন এদিকে একটা কম্পোনেন্ট আসবে, এদিকে একটা কম্পোনেন্ট আসবে, এই দুটো ভ্যালু একই হবে, কারণ এটা হবে মিউ বিএফ সাইন ফাই, এটা হবে মিউ বিএফ সাইন ফাই, সো দ্যাট উইল বি ইকুয়াল অ্যান্ড অপোজিট ইন ডিরেকশন, সো দ্যাট উইল নালিফাই ইচ আদার। তাহলে এর যে এই দিকে যেটা পড়লো, এদিকে যেটা পড়লো, ভার্টিক্যাল কম্পোনেন্ট যেগুলো পড়লো সেগুলো ক্যান্সেল করে গেল, নালিফাই করে গেল, কিন্তু হরিজন্টাল কম্পোনেন্ট কি হলো, রেনফোর্স করবে, দিয়ে রেনফোর্স করার জন্য 2 ইন্টু এটা হলো। তাহলে এইভাবেও বের করে ফেলতে পারছি যে ইট উইল বি মিউ বিএফ। তারপর মিউ বিএফ বের করার পর কি হবে, একই রকম প্রসিডিওর, তাহলে এই জিনিসটা আসবে, সো ইট উইল বি 0। এটা প্রসিডিওর 2 হলো। প্রসিডিওর 3 যেটা, সেটা একটু অন্য ধরনের। আগের দিন আমরা বলেছিলাম যে সেন্টার অফ সিমেট্রি থাকলে ডাইপোল মোমেন্ট 0 হবেই, সেন্টার অফ সিমেট্রি থাকলে ডাইপোল মোমেন্ট 0 হবেই। এবার আজকে যেটা দেখছি সেটাতে কিন্তু সেন্টার অফ সিমেট্রি নেই, কিন্তু অন্য একটা সিমেট্রি রয়েছে, তার কারণেও কিন্তু এটা ডাইপোল মোমেন্ট 0 হবে, অর্থাৎ সেন্টার অফ সিমেট্রি ছাড়াও হতে পারে। যেমন এখানে এরা একদম ইকুইভ্যালেন্ট অ্যাঙ্গেল অন্তর অন্তর প্লেসড, 120 ডিগ্রি 120 ডিগ্রি 120 ডিগ্রি। এবার আমি কি পাবো, এখানে এখানে একটা ডেল মাইনাস পাবো,
এখানে একটা ডেল মাইনাস পাবো, এখানে একটা ডেল মাইনাস পাবো। তাহলে এর সেন্টার কোথায় সম্ভব? এটা এখান থেকে যতটা দূরে আছে এটা এখান থেকে ততটাই দূরে আছে, এবং এদের মাঝে যে অ্যাঙ্গেল, এদের মাঝে অ্যাঙ্গেল সেম, এটা ততটাই দূরে আছে। তাহলে এই তিনটের যে সেন্টার হবে সেই সেন্টারটা হবে এইটা। তাহলে দিস ইজ দ্য সেন্টার অফ দ্য নেগেটিভ চার্জ, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য পার্শিয়াল নেগেটিভ চার্জেস ডেভেলপড অন দ্য ফ্লুরিন অ্যাটমস। আর প্রত্যেকটা ডেল প্লাস এখানেই হবে, তাহলে সে ডেল প্লাসের সেন্টারটা তো এখানে বটেই। তাহলে মলিকিউলটার এমন চেহারা যাতে করে তিনটে ডেল মাইনাসের সেন্টার বোরনে হয়ে গেল, আর ডেল প্লাস তো বোরনের মাথায়, ফলে ওটা ওখানেই। সো ইন দিস কেস উই ক্যান অ্যাপ্লাই দিস ফর্মুলা, the definition of mu, that is E into D. E is the amount of charge that is separated and D is the distance between the center of the negative and the center of the positive charges. তাহলে পজিটিভ চার্জগুলোর সেন্টার এখানে, পজিটিভ চার্জ তো এখানেই আছে, পজিটিভ চার্জগুলোর সেন্টার এখানে, নেগেটিভ চার্জগুলোর সেন্টারও এখানে। তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত? 0, or mu BF3 equals to 0, এইভাবে হবে। নেক্সট প্রবলেম হচ্ছে CCl4। তাহলে এটা আমরা μ0 পেলাম। CCl4 এর হাইব্রিডাইজেশন জিওমেট্রি কি হবে? হাইব্রিডাইজেশন হবে sp3, জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল। এখানে আবার কিন্তু একটা বন্ড আরও এক্সট্রা হয়ে গেছে। তাহলে এই সিস্টেমটা ডিল করতে গিয়ে আমাদেরকে কি করতে হবে? প্রথমে যেটা বলছিলাম, প্রথমে দুটো, তারপরে সেখান থেকে আরও একটা, এইটা নিলে কিন্তু এখানে একটু চাপ হয়ে যাবে, সেটা করব না আমরা একটা অন্য পদ্ধতি এখানে বের করব। আমার এই হাতটা যদি একটা CCl হয়, তাহলে এই আরও তিনটে CCl, এটাই তো স্ট্রাকচারটা। এটা অন দ্য প্লেন, এটা অন দ্য প্লেন, এটা এর লেন্থটা একই হওয়ার দরকার ছিল। অটোমেটিক একটা অ্যাবভ দ্য প্লেন হবে আর একটা বিলো দ্য প্লেন হবে, সেটা এইটা আর এটা। তাহলে দুটো যদি অন দ্য প্লেন হয়, তাহলে একটা অ্যাবভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন, এইরকম হয়ে আছে। তাহলে এর রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে সেটা বের করার জন্য দুটো করে করলে অসুবিধা হয়ে যাবে। আমরা এইটাকে প্রথমে ছেড়ে দেবো, এই তিনটের বের করে নেব। তাহলে এই তিনটে রেজাল্টেন্ট কাজ করবে কোন দিকে? ঠিক এই মাঝখান দিকে। এটা হচ্ছে টেট্রাহেড্রাল, কোন দিকে হবে? এই দিকে হবে। অর্থাৎ না এর দিকে, না এর দিকে, না এর দিকে, ঠিক মাঝখান দিয়ে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই রকম পজিশন দিয়ে এই তিনটের রেজাল্টেন্ট বেরোবে। বোঝা গেল? তাহলে এরকম যদি যায় তিনটে, এইটা হচ্ছে যে ইকুইডিস্ট্যান্ট ফ্রম দিস থ্রি ভেক্টরস, একদম প্রত্যেকটা থেকে ইকুইডিস্ট্যান্ট এবং ঠিক মাঝখানে হবে। অটোমেটিক দেখা যাবে এই ডিস্টেন্সটা হচ্ছে এর যে ওরিয়েন্টেশনটা সেটা হচ্ছে ঠিক এর অপোজিট। তাহলে এটার ভ্যালুটা কত দেখে নেওয়া যাক। তাহলে এটা কাজ করছে এই বরাবর রেজাল্টেন্টটা। ইন্ডিভিজুয়ালগুলো প্রথমে এঁকে নিই। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি থেকে ক্লোরিনের বেশি, সো দিস উইল বি মিউ CCl, this will be mu CCl, and this will be mu CCl, this is also mu CCl, all are equivalents, প্রত্যেকটা হচ্ছে একই, বন্ড লেন্থ সেম হাইব্রিডাইজেশন, কোনো এখানে পার্শিয়ালিটি করতে হয়নি যেহেতু কোনো লোন পেয়ার নেই, সবগুলো ইকুইভ্যালেন্ট, ফলে এর যে রেসপেক্টিভ বন্ডের যে ডাইপোল মোমেন্টগুলো সেগুলো এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট। এখন এইটা বের করা যাক একটা রেসপেক্টে। আমি প্রসিডিওর 2 যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা এখানে অ্যাপ্লাই করব। আমি এর সাথে এর বন্ড অ্যাঙ্গেল বের করব রেজাল্টেন্টের। সেটা কেমন হবে? আমি যদি এইটাকে দেখি তাহলে এরকম হচ্ছে না, এখানে একটা এরকম আছে, এখানে একটা এরকম আছে।
এই দুটো হচ্ছে সিসিএল, এটা একটা সিসিএল, এটা একটা সিসিএল, এটা একটা সিসিএল, কিন্তু রেজাল্টেন্টটা তো এইদিকে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 180। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180। ঠিক, এই পুরোটা কিন্তু, কারণ এটা একদম এর অপোজিটে কাজ করবে। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয় আর এটা যদি sp3 হাইব্রিডাইজেশন হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এইটা তো 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এইটা 180, এটা 109 ডিগ্রি 28 মিনিট। সো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস অ্যাঙ্গেল? This angle will be 80 minus 109 degree 28 minute। তাহলে এটা কত আসবে? এটা যদি 10 ধরি তাহলে এটা 70 থাকবে। এবার 1 ডিগ্রি থেকে 28 মিনিট বাদ যাবে, কারণ 10 ধরেছি মানে 1 পাওয়া যাচ্ছে হাতে। 1 ডিগ্রি মানে 60 মিনিট, 60 থেকে 28 বাদ দিলে 32। সো ইট উইল বি 70 ডিগ্রি 32 মিনিট। এই 32 মিনিট দিয়ে অঙ্ক করা মুশকিল, আমি এটাকে 30 মিনিট ধরছি, তাহলে এটা হবে 70.5 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম, শুধু এইটুকু অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাচ্ছি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 70.5 ডিগ্রি। তাহলে একটু আগেই দেখলাম যে এর কম্পোনেন্ট যদি এদিকে ফেলি তাহলে কত হবে? তাহলে মিউ সি উইল বি, কার ফেলছি? মিউ সিসিএল এর ফেলছি, ইন্টু কস থিটা হবে। কস থিটা মানে এইটা, এটা ফাই ধরি, কস ফাই। তাহলে মানটা বসাই, মিউ সিসিএল ইন্টু কস 70.5 ডিগ্রি। cos 70.5 ডিগ্রি কত সেটা দেখে নেওয়া যাক। (0.3338) 0.3 তারপর 8, তাহলে এটা হচ্ছে যে 0.3338 মিউ সিসিএল। এবার এটা কিন্তু এক্স্যাক্ট 70.5 নয়, আবার ক্যালকুলেটারের পরেও অনেক ভ্যালু রয়েছে, ফলে এটা কিন্তু একদম এক্স্যাক্ট না, এটা অ্যাপ্রক্সিমেট, কিন্তু অ্যাপ্রক্সিমেশনটা ভেরি নিয়ার টু দ্য কারেক্ট রেজাল্ট। এবার 1কে 3 দিয়ে ভাগ করলে কি হয় একটু দেখে নিই। প্রথমে কি করতে হবে? এখানে একটা পয়েন্ট দিলে আমি এখানে একটা শূন্য পাবো, তাহলে 3 দিয়ে ভাগ করব, তাহলে 9, 1। পরেরটাতে যাওয়ার জন্য আমি আবার একটা শূন্য পাবো, তাহলে আবার 3 দিয়ে যাবে, 9। পরেরটাতে যাওয়ার জন্য আবার একটা শূন্য পাবো, চলতেই থাকবে। তাহলে আমি কাকে ভাগ করেছিলাম? আমি 1কে ভাগ করেছিলাম 3 দিয়ে, তাহলে এটাকে আমি লিখতে পারি অলমোস্ট ইকুয়াল টু 1/3 মিউ সিসিএল, কারণ এটা 0.333333 হয়ে যাবে। আর আমি বললাম যে এটা 0.5 এক্স্যাক্ট নয়, আবার পরের টার্মগুলো বাদ দিয়েছি, পরে 2 আছে, 2 আছে, এরকম আছে। তাহলে এটাকে লেখা যায়, তাহলে একজনের উপাংশ পড়ছে 1/3। এরকম কটা আছে? এরকম 3টে আছে। সো হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট? এইদিকে যেটা কাজ করছে, যেটা আমি রেজাল্টেন্ট বলি, ইট উইল বি 3 ইন্টু, কারণ এর একটা, 3 ইন্টু 1/3 মিউ সিসিএল। তাহলে এটা হবে মিউ সিসিএল। এটাই মজার। তাহলে এদের যা ভ্যালু সেই ভ্যালুটাই পেলাম একদম, অর্থাৎ এর 1/3 দিকে আসছে। 60 ডিগ্রি হলে হাফ কম্পোনেন্ট হতো, কিন্তু 60 ডিগ্রির বেশি হয়েছে, দূরে চলে গেলে কি হবে? কম্পোনেন্ট উইল রিডিউস, তাহলে কমে ওটা 1/3 হয়েছে, এটারও তাই, এটারও তাই, ফলে 3 ইন্টু 1/3, সো ইট উইল বি 1। তাহলে 3 জনে মিলে একটা মিউ সিসিএল দিচ্ছে, কিন্তু এটা এর অপোজিটে দিচ্ছে। তাহলে নেট কি হবে? নেট আবার সেই সমস্যা, এটা 180 ডিগ্রি, এর 3টের যে রেজাল্টেন্ট তার সাথে এটা 180 ডিগ্রি।
তাহলে অপোজিট অ্যান্ড ইকুয়াল ইন ম্যাগনিটিউড, সো ইট উইল বি 0। তাহলে মিউ CCl4 কি পেলাম? 0 পেলাম, এটারও 0 পেল, দুজনেরই ডাইপোল মোমেন্ট নেই। এবার একটা ট্রিটমেন্ট দিতে পারি যে এটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক, অর্থাৎ এর যে স্ফেরিক্যাল স্পেস, তার যে ডিস্ট্রিবিউশন সেখানে অ্যাটমগুলোর, সেগুলো একদম সিমেট্রিক, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর পাবো, কোথাও দূরত্ব বেশি কোথাও কম এরকম হবে না। দে আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইন স্ফিয়ার, কারণ এই বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এই বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এখানে যেহেতু কোনো লোন পেয়ার বা ওই জাতীয় জিনিস নেই, তার ফলে এখানে বা অন্য কোনো অ্যাটম নেই, সব একই অ্যাটম আছে, তাই বন্ড অ্যাঙ্গেলগুলো প্রতিটি একই, সো ইট ইজ স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। তাহলে প্রতিটি ডেল মাইনাস পড়বে কোথায়? এখানে তো ডেল মাইনাসগুলো থাকবে, তাহলে এই ডেল মাইনাসের সেন্টার কোথায় হবে? ডেল মাইনাসের সেন্টার হবে এইটা, চারটে ডেল মাইনাস ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ইন স্পেস, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইন স্পেস, সো দেয়ার সেন্টার উইল লাই উইদিন কার্বন। আর প্রতিটা বন্ডের জন্য কার্বনের মাথায় ডেল প্লাস হয়েছে, তাহলে ডেল প্লাসটা ওখানেই, তাহলে এখানে মিউ CCl4 ইকুয়ালস টু E ইন্টু ডি, ই এর মান জানা নেই, দরকারও নেই, কারণ ডিটা হবে 0। নেগেটিভ চার্জগুলোর সেন্টার কার্বনের মধ্যে, পজিটিভ চার্জগুলো কার্বনেই আছে, সো দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য পজিটিভ অ্যান্ড দ্য নেগেটিভ চার্জেস ইন দিস মলিকুল ইজ 0, সো মিউ উইল বি 0। বোঝা গেছে? এইবার আমরা একটা কায়দা করব, ওটা হয়ে গেছে, হোমওয়ার্ক ডান। এইবার আমরা নেব তার পরের মলিকুল, হুইচ ইজ D, and it is CHCl3, ক্লোরোফর্ম। তাহলে এইটা আমি ক্লোরিনের পরিবর্তে কি নিলাম? হাইড্রোজেন, তাহলেই তো এটা কি হবে? ক্লোরোফর্ম হবে, CHCl3। তখন এইটা আর এটা থাকবে না, এটা হবে মিউ CH, এবং এটা আর এই ডিরেকশন থাকবে না, ডিরেকশনটা কি হবে? এইদিকে হবে। কেন? কার্বন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, এটা 2.5 এর কাছাকাছি, এটা 2.1, সো কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, তাহলে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। আর এই তিনটের কি হবে? এই তিনটের একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। সামান্য কি হবে না? অবশ্যই হবে, কারণ এখানে যে Cl ছিল আগে, তার রিপেল করার ক্ষমতা, এর রিপেল করার ক্ষমতাটা আলাদা, এর রিপেল করার ক্ষমতা কম, ফলে বন্ড অ্যাঙ্গেলটা সামান্য বেড়ে যাবে। এমন কিছু বাড়বে না যাতে এটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, তাতে হয়তো এই 1/3 পরিবর্তে 1 এটা নিচে 2.9 হতে পারে বা 3.1 হতে পারে। স্মল এরর উইল বি দেয়ার, স্মল চেঞ্জ উইল অকার, কিন্তু পুরো জিনিসটা একই। এই যে তিনটে আছে, এই তিনটের উপাংশ এদিকে পড়লো, এর একটা এর একটা এর একটা, ফলে 3 ইন্টু এটা হলো, এটা সামান্য চেঞ্জ আসবে 3 থেকে, ফলে এটা মোটামুটি ইট উইল বি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু মিউ CCl। তাহলে এই দিকটা মিউ CCl হলো, এটা এই দিকে কাজ করছে। আর CHটা কি? এবার তো কাটবে না। প্রথম কথা, এদের ম্যাগনিটিউড ডিফারেন্ট, তার জন্য যদি অপোজিট ডিরেকশনে হতো, যদি এইটা এইদিকে হতো আর এটা এইদিকে হতো, তাহলেও কাটাকুটি হওয়ার পরে মান থাকতো, কারণ দে আর ডিফারেন্ট ইন ম্যাগনিটিউড। কিন্তু ডিরেকশন আলাদা হয়নি, সেম ডিরেকশন হয়ে গেছে। সেম ডিরেকশন হয়ে গেলে ভেক্টর উইল অ্যাড আপ, কারণ cos 0 কেন অ্যাড আপ হবে? কারণ এখন ফর্মুলাটা হবে r ইকুয়াল টু √ওভার p² প্লাস q² প্লাস 2pq cos theta, theta will be 0. Two parallel vectors will have angle 0 degree between them. তাহলে এদের মধ্যে, এই দুটো প্যারালাল ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল 0 হয়, cos 0 হবে, cos 0 মানে 1, তাহলে p² প্লাস q² প্লাস 2pq, so it will be p plus q whole square, root আর square কেটে গিয়ে p plus q পড়ে থাকবে, so they will reinforce, they will add each other. So what will be the net dipole moment of the molecule? The net dipole moment of the molecule will be
মিউ সিসিএল প্লাস মিউ সিএইচ, মিউ সিএইচ। তাহলে এটা তো একটা ভালো মান আছে এবং এই মানটা এখানে অ্যাড হয়ে গেল, তাহলে এর একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে আমরা ডাইপোল মোমেন্ট পাবো। তাহলে CH-Cl3 ডাইপোল মোমেন্ট থাকবে কিন্তু CCl4 এর থাকবে না। বোঝা গেছে? নেক্সট প্রবলেম আমরা করব H2O। আচ্ছা, আজকে এটা পার্ট 2 লেকচার হচ্ছে। তাহলে নেক্সট ABCD হলো E, আমরা H2O করব। এখানে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে লোন পেয়ার আছে। এবার লোন পেয়ার মানে কি, নিউক্লিয়াসটা একদিকে আর ইলেকট্রন দুটো আরেক দিকে, তাহলে তো বাই ডিফল্ট চার্জ সেপারেশন, একদিকে নেগেটিভ চার্জ একদিকে পজিটিভ চার্জ। তাহলে এর জন্য একটা ডাইপোল মোমেন্ট তৈরি হবে, সেইটা নাম বলা হবে মিউ এলপি, অর্থাৎ লোন পেয়ার মোমেন্ট। দ্য ডাইপোল মোমেন্ট দ্যাট ইজ being originated owing to লোন পেয়ার, এইটার জন্য মিউ এলপি কাজ করবে, এটার জন্য মিউ এলপি কাজ করবে। ঠিক আছে? আর যে দুটো বন্ড আছে তার জন্য কি হবে, মিউ বন্ড পেয়ার কাজ করবে, বন্ড পেয়ার মোমেন্ট। এটার নাম হচ্ছে লোন পেয়ার মোমেন্ট, এটার নাম হচ্ছে বন্ড পেয়ার মোমেন্ট। এবার দুটোই যেহেতু OH, আমি OH না লিখে BP লিখছি, এটা আসলে OH লেখা উচিত। এবার এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, 104.5 ডিগ্রি। তাহলে যে ফর্মুলা শেখালাম, ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, সেটা বসিয়ে ফাই বের করে নিতে হবে। আর যেহেতু দুটো ইকুইভ্যালেন্টের ঠিক মাঝখান দিয়ে যাবে এবং মানটা চেক করে নিতে হবে যে সেটা 104.5 ডিগ্রি তার অর্ধেক আসছে কিনা, অর্থাৎ 52.25 এই অ্যারাউন্ডে আসবে উত্তরটা। চেক করে নিবি বাড়িতে। ইকুইভ্যালেন্ট বলে আমরা গেস করলাম যে ঠিক মাঝখান দিয়ে যাবে, মাঝখান মানে 104-এর অর্ধেক কত, 52, নাকি? ঠিক বলছি তো? তাহলে 104.5-এর ঠিক অর্ধেক, ওর কাছাকাছি মান আসা উচিত। ওই ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স দিয়ে যে ফর্মুলাটা দেখালাম ওটা দিয়ে ট্রাই করে দেখবি। তাহলে ঠিক মাঝখান দিয়ে রেজাল্টেন্টটা যাবে। এইটা এদিকে কম্পোনেন্ট কত পড়বে, এটা ইন্টু কস থিটা পড়বে, আবার থিটা বলছি, থিটা না, এটা ফাই। তাহলে আমি যে অ্যাঙ্গেলটা পাবো ওখানে ফাইয়ের, সেই ফাইটা বসবে। তাহলে এর কম্পোনেন্ট পড়বে এদিকে কত, মিউ OH বা মিউ BP, যেটা ইন্টু কস ফাই, যেটা আমি ট্যান ইনভার্স দিয়ে ওটা দিয়ে পেয়ে যাব, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার ঠিক অর্ধেক। এই টোটালটা হচ্ছে 104.5 ডিগ্রি, আর এইটা তার অর্ধেক, তাহলে 52.25 এরকম কিছু একটা হবে, সেটা হচ্ছে ফাই। তাহলে এটা একজনের পড়লো, এরকম আরও একটা আছে, তাহলে 2 ইন্টু এটা হবে, তাহলে 2 ইন্টু মিউ OH ইন্টু কস 52.45 ডিগ্রি। তাহলে আমি এটা রেজাল্টেন্ট পেয়ে গেলাম। আবার এই দুটো কি হবে, এই দুটো রেজাল্টেন্টও এইদিকে হবে। অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে এই দুটো কি হবে, মিউ BP রেজাল্টেন্ট আর মিউ LP রেজাল্টেন্ট, দে উইল রেনফোর্স ইচ আদার, মানে তারা জুড়ে যাবে, অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গিয়ে আমি কি পাবো, মিউ H2O উইল হ্যাভ আ হিউজ ভ্যালু, এটা একটা হাই ভ্যালু পাবো। তাহলে ডাইপোল মোমেন্ট হাই। ঠিক আছে? তাহলে একটা হোমওয়ার্ক দিচ্ছি, NH3 আর NF3 দুজনেরই ডাইপোল মোমেন্ট গ্রেটার দ্যান 0, অর্থাৎ নন জিরো ডাইপোল মোমেন্ট, দুজনেরই ডাইপোল মোমেন্ট আছে, কিন্তু এর ভ্যালুটা কম্পারেটিভলি বা রিলেটিভলি হাই, কিন্তু এর ভ্যালুটা রিলেটিভলি
লো, রিলেটিভলি মানে এর থেকে লো। তাহলে NH3 এর মিউ, NH3 ডাইপোল মোমেন্ট হাই, NF3 ডাইপোল মোমেন্ট লো, দো it is containing the highest electronegative element fluorine। আমরা কি রেখেছি, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য এই বন্ড পেয়ার শিফট করছে, বন্ড পেয়ার শিফট করার জন্য ডেল প্লাস ডেল মাইনাস তৈরি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য রিজন ফর দ্য জেনারেশন অফ মোমেন্ট, ডাইপোল মোমেন্ট। তাহলে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এখানে থাকা সত্ত্বেও এর ডাইপোল মোমেন্ট লো হলো, কিন্তু এর বেশি হলো, এটা হোমওয়ার্ক রইল। নেক্সট আমরা অ্যাপ্লিকেশন 3-তে যাব। এটা হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ আইসোমার্স। আইডেন্টিফিকেশন অফ আইসোমার্স, আমি ইথিন নিলাম, এটা প্লানার মলিকিউল, আমরা দেখেছি হাইব্রিডাইজেশন টপিকে, কারণ sp2 হাইব্রিডাইজেশন হবে দুটোরই। এবার নিলাম 1,2 ডাইক্লোরো ইথিন, 1,2 ডাইক্লোরো ইথিন, অর্থাৎ 1 নম্বর কার্বনে একটা ক্লোরিন থাকবে, 2 নম্বর কার্বনে একটা ক্লোরিন থাকবে। ইন টোটাল দেয়ার উইল বি 2 ক্লোরিন অ্যাটমস ইন দ্য মলিকিউল ইথিন। এখানে একটা সমস্যা হবে যে আমি ক্লোরিন দুটোকে কোথায় রাখবো, কারণ আমি একটা ওরিয়েন্টেশন পাচ্ছি, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, আরেকটা ওরিয়েন্টেশন পাচ্ছি এখানে একটা ক্লোরিন। অর্থাৎ একবার ডবল বন্ডের একই দিকে দুটো ক্লোরিনকে রাখলাম, একবার ডবল বন্ডের দুটো অপোজিট ডিরেকশনে দুটো ক্লোরিনকে রাখলাম। তাহলে এটা হচ্ছে 1,2 ডাইক্লোরো ইথিন, এটাও 1,2 ডাইক্লোরো ইথিন। এখন এই দুটো আলাদা না একই? যদি আমি এইটা বোতলে ভরে রাখি, নিয়ে কিছুদিন পরে এসে দেখি এটাই আছে, আবার অন্য একটা বোতলে যদি এটা ভরে রাখি, কিছুদিন পরে এসে দেখি যে এটাই আছে, তাহলে বুঝতে হবে যে এই দুটো আলাদা। কিন্তু যদি এটা রাখি, কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে এসে দেখছি যে মিক্সচার হয়ে গেছে দুটোর, বা যদি এটা রাখি দেখি যে মিক্সচার হয়ে গেছে কিছুদিন পর, তাহলে মনে হবে যে না, এটা আলাদা নয়, কারণ এরা ট্রান্সফর্ম করতে পারছে। তাহলে এরা কিন্তু এইটা রেখে দিলে এটাই থাকবে, এটা রেখে দিলে এটাই থাকবে, তার কারণ রোটেশন অ্যাবাউট আ ডবল বন্ড ইজ রেস্ট্রিক্টেড, বিকজ অফ দিস these two isomers will be obtained। ডবল বন্ডের অ্যাবাউটে রোটেশন হয় না, কেন হবে? এইটা একটা সিগমা বন্ড ধরছি, ঠিক আছে, আর এই মুঠিটা একটা কার্বন, তার এই দুটো হচ্ছে পি বন্ড, মানে সরি পি অরবিটাল, এটা একটা পি জেড অরবিটাল, এটা একটা পি জেড অরবিটাল। তাহলে সাইড ওয়াইজ এটা সিগমা বন্ড হয়েছে, এই পি জেড আর এই পি জেড সাইড ওয়াইজ ওভারল্যাপিং হয়েছে। এখন যদি রোটেশন হয় তাহলে ওভারল্যাপিংটা থাকছে, এই অবস্থায় হলে ওভারল্যাপিংটা থাকছে, এর সাথে এর মাথায় এই নিচের লোবের সাথে নিচের লোবের। কিন্তু যদি ঘুরিয়ে দিই বন্ডটাকে, তাহলে ওভারল্যাপিংটা কেটে যাবে, তো তাহলে পাই বন্ডটা ভেঙে যাবে। So without breaking the pi bond, you will be unable to rotate this double bond। পাই বন্ড না ভেঙে তুমি রোটেট করতে পারবে না। আর পাই বন্ড ভাঙতে যাবে কি করে? নর্মাল টেম্পারেচার সম্ভব নয়, হাই টেম্পারেচারে হবে। সেই কারণে যেহেতু ডবল বন্ড অ্যাবাউট এ রোটেশন ইজ রেস্ট্রিক্টেড, কিন্তু সিঙ্গেল বন্ড রেস্ট্রিক্টেড না, ডবল বন্ড তার অ্যারাউন্ডে রোটেশন রেস্ট্রিক্টেড। সিঙ্গেল বন্ড তো সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, সেখানে ওটা ঘুরতেই পারে, এই যে ঘুরতেই পারে, তাতে তো আটকাচ্ছে না।
তাতে তো এর ওভারল্যাপিং আটকাচ্ছে না, একটা অরবিটাল আর একটা অরবিটালের মধ্যে ঢুকে আছে, কিন্তু এরকম করে ঘুরতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু পাই বন্ড থাকলে ঘুরলে ভেঙে যাবে পাই বন্ডটা। তাহলে এই যে ঘুরতে পারে না, তার জন্য কিন্তু আমি দুটো ওরিয়েন্টেশন পেয়ে যাচ্ছি। একবার দুটো ক্লোরিনকে একই দিকে রাখতে পারি, একবার দুটো ক্লোরিনকে আলাদা দিকে রাখতে পারি। বোঝা গেছে? এই দুটো ক্লোরিনকে আমি আলাদা দিকে রাখতে পারি। এইটার নাম হবে সিস। কি করে বের করতে হয় না, যেখানটা ডবল বন্ড আছে সেখানে একটা ইমাজিনারি লাইন দিলাম পারপেন্ডিকুলার টু দ্যাট সিসি ডবল বন্ড। এইবার দুটো কার্বন পেয়ে গেছি। এই কার্বনে যেটা প্রায়র অ্যাটম সেটাকে আইডেন্টিফাই করতে হবে, প্রায়র ইন টার্মস অফ অ্যাটমিক নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার কার বেশি? ক্লোরিনের বেশি হাইড্রোজেনের তুলনায়। তাহলে ক্লোরিন ইজ দ্য প্রায়র অ্যাটম হেয়ার। যদি দুটোই ক্লোরিন থাকে তখন আর হবে না, তখন এই প্রসঙ্গটাই আসবে না। যদি দুটোই হাইড্রোজেন থাকে আসবে না প্রসঙ্গ। যদি দুটোই কার্বন থাকে তখন আসতে পারে প্রসঙ্গ। কেন না, কার্বনের ভ্যালেন্সি 1 নয়, তার সঙ্গে আরও জিনিস জড়িয়ে আছে। তাহলে তখন তার পরের অ্যাটম দেখতে হবে। সেটা দেখা যেতে পারে যে এখানে 3টে হাইড্রোজেন আছে, অর্থাৎ CH3 আছে এটা, কিন্তু এখানে CH2CH3 আছে, তখন এটা প্রায়র হয়ে যাবে। তাহলে when atom becomes identical, then you have to shift to the next immediate atom to identify the priority. এদিকেও একই কাজ করলাম, দিয়ে পেলাম এটা মোর প্রায়র। তাহলে এটা একটা প্রায়র অ্যাটম ইন দিস সাইড, এটা একটা প্রায়র অ্যাটম ইন দিস সাইড। এইবার দেখতে হবে ডবল বন্ডের বোথ সাইডে যে দুটো প্রায়র অ্যাটম আছে সেটা ডবল বন্ডের কোন সাইডে আছে, সেম সাইডে, সিমিলার সাইডে, দেন ইট উইল বি সিস। আর যদি অপোজিট সাইডে হয় দেন ইট উইল বি ট্রান্স। এখানে কি হচ্ছে, এটা প্রায়র অ্যাটম, এটা প্রায়র অ্যাটম, কিন্তু ডবল বন্ডের এটা অপোজিট সাইডে আছে, এখানে ডবল বন্ডের সেম সাইডে আছে, সো ইট উইল বি ট্রান্স। আমরা দোকানে গ্লুকোজ কিনতে গেলে সঙ্গে সঙ্গে জিনিসটা পেয়ে যাই না ঘুরিয়ে একটা প্রশ্ন পাই। দোকানে গিয়ে বলি দাদা গ্লুকোজ দিন তো, গ্লুকন-ডি দিন। ঘুরিয়ে কি জিজ্ঞাসা করে, কোন ফ্লেভারটা নেবেন, অরেঞ্জ, ম্যাঙ্গো না প্লেন? তাহলে দোকানে গিয়ে যদি বলি 1,2-ডাইক্লোরোইথিন দিন, সঙ্গে সঙ্গে দেবে না, ঘুরিয়ে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে, সিস নেবেন না ট্রান্স নেবেন? কারণ এটা দুটো আইসোমার সম্ভব, দুটো স্টেবল, একটা আরেকটাতে ট্রান্সফর্ম হয়ে যায় না। ঠিক আছে, এইবার এটার আরেকটা নাম হচ্ছে জেড। জেড মিনস জুজামেন, জুজামেন মানে সিমিলার, সেম সাইডে আছে। এটাকে বলা হয় ই, অর্থাৎ এন্ড গেগেন মানে অপোজিট। তাহলে ই 1,2-ডাইক্লোরোইথিন বলতে পারে, ইথিন বলতে পারে, জেড 1,2-ডাইক্লোরোইথিন বলতে পারে। জেড মানে এইটা সিমিলার, ই মানে অপোজিট মানে এটা। তাহলে এইটার এক্সিস্টেন্স নেই। এক্সিস্টেন্স কার আছে, সিস বলতেই হবে, সিস 1,2-ডাইক্লোরোইথিন অথবা ট্রান্স 1,2-ডাইক্লোরোইথিন। এখন হাইড্রোজেনের থেকে কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ, সো ডাইপোল মোমেন্ট উইল অ্যাক্ট ইন দিস ডিরেকশন। আবার এটা ডবল বন্ডেড কার্বন, অর্থাৎ এখানে এস ক্যারেক্টার বেশি আছে, সো ইট উইল বি মোর ইলেকট্রোনেগেটিভ। এটা এদিকে কাজ করবে। এইবার এর রেজাল্টেন্ট কি হবে, এর রেজাল্টেন্ট কাজ করবে এই বরাবর। এখানে একজন প্রশ্ন করবে যে স্যার এর অ্যাঙ্গেলটা কি হবে, কোন অ্যাঙ্গেলটা নেবো, এই অ্যাঙ্গেলটা নেবো না কি, এটা তো অ্যাঙ্গেল হচ্ছে না, আগের মতো তো নয়। এখানে যেটা করতে হবে, এখানে এক্সট্রাপোলেশন করতে হবে, এই দুটোর এই বন্ডটার এক্সট্রাপোলেশন করতে হবে, যেখানে মিট করবে সেই অ্যাঙ্গেলটা নিতে হবে। ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটা নিতে হবে। এই অ্যাঙ্গেলটা বের করতে পারবি জিওমেট্রির জ্ঞান থেকে? কত হবে? এটা একটা কি ট্রায়াঙ্গেল, এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাই তো, সমদ্বিবাহু, কারণ এই দুটো বাহু সমান হবে, এটা জানি না। তাহলে এইটা হবে কত, 120,
আবার এটা যেহেতু স্ট্রেট লাইনের এক্সট্রাপোলেশন, সো ইট উইল বি 60, এটা হবে 60, এইটুকু 60, এটা স্ট্রেট লাইন, এটা 120, তাহলে এটা 60, এটা 60 হলে এটাও 60 হবে, তাহলে 180 থেকে দুটো 60 বিয়োগ হয়ে গেল, কারণ ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের যোগফল কি হবে, ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি, এটা 60, এটা 60, বাদ চলে গেল, তাহলে 60 হয়ে গেল। তাহলে এটা দেখছি 3টে সাইড সমান, অর্থাৎ এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে এটা 60, এটা 60, তাহলে এটাও 60, সো ইট উইল বি 60 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট 30 ডিগ্রি দিয়ে কাজ করবে, বোঝা গেল? রেজাল্টেন্ট 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে উইথ রেসপেক্ট টু ওয়ান ভেক্টর। আর এর কম্পোনেন্ট কত পড়বে সেটা আমাকে মিউ CH cos 15 করতে হবে, কারণ সরি এটা 60, তাহলে cos 30 করতে হবে। এর উপাংশ পড়বে এইদিকে, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, ওভারঅল 60, এই ওভারঅল অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, এইটুকু 30 ডিগ্রি, তাহলে মিউ CH cos 30 ইন্টু 2, কারণ এদিক থেকেও একটা পড়বে। একইভাবে আমি CCl-টা পেলাম, ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। এটা পাওয়ার জন্য এই দিকে এক্সট্রাপোলেট করতে হবে, এই অ্যাঙ্গেলটা কি হবে, একই, একদম একই অ্যাঙ্গেল, সামান্য 19-20 হবে, কারণ এই দুটো ইকুইভ্যালেন্ট নয়। তাহলে এরটা পেলাম এই দিকে, তাহলে এর রেজাল্টেন্ট আর এর রেজাল্টেন্ট কি হলো, একই দিকে হয়ে গেছে তো। তাহলে cos 0 p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0, তাহলে p প্লাস কিউ হোল স্কোয়ার, তার রুট হবে রেজাল্টেন্ট। তাহলে এর দুজনের নেটটা রেনফোর্স করে যাবে, সো ইট উইল বি মিউ সিস, এটা সিস, মিউ সিস উইল বি মিউ CH রেজাল্টেন্ট প্লাস মিউ CCl রেজাল্টেন্ট, সো ইট উইল বি নট ইকুয়াল টু 0। এখানে কি হবে, এখানে এই দিকে আছে, এই দিকে আছে, ক্যান্সেল হয়ে যাবে। এটা আছে ইনওয়ার্ড, কিন্তু ভুল করলে হবে না, এই দুটো ইনওয়ার্ড ভিতরের দিকে, এই দুটো বাইরের দিকে, তাহলে এটা ইনওয়ার্ড কাজ করছে, এটা ইনওয়ার্ড কাজ করছে। আচ্ছা, একই কালার দেওয়ার চেষ্টা করি, বেটার হবে। তাহলে এই দুটো ক্যান্সেল করে গেল, এই দুটো ক্যান্সেল করে গেল, তাহলে এটা কি হবে, এটা হবে মিউ ট্রান্স ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এখানে দেখি, এখানে একটা সেন্টার আছে, সেই সেন্টারটা হচ্ছে I, অর্থাৎ সেন্টার অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রি হচ্ছে সেই সেন্টার যেখান থেকে কোনো একদিকে কিছুটা দূরত্ব গিয়ে বা কোনো একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে যাকে পাবো, ঠিক তার উল্টো দিকে ততটা দূরত্ব গিয়ে আমি একই জিনিস পাবো। অর্থাৎ আমি এখান থেকে এতটা দূরত্ব গিয়ে যদি কার্বন পাই, ঠিক তার উল্টো দিকে অতটা দূরত্ব গিয়ে দেখ কার্বনই পাচ্ছি। আমি যদি এখান থেকে এতটা দূরত্ব গিয়ে হাওয়া পাই, অর্থাৎ ফাঁকা, তাহলে উল্টো দিকে অতটা দূরত্ব গিয়ে ফাঁকা পাবো। আমি যদি এখান থেকে এতটা দূরত্ব গিয়ে ক্লোরিন পাই, তাহলে ঠিক তার উল্টো দিকে অতটা দূরত্ব গিয়ে ক্লোরিন পাবো। সো দিস মলিকিউল বিয়ার্স দ্য সেন্টার অফ সিমেট্রি। আর সেন্টার অফ সিমেট্রি যার থাকবে তার কিন্তু ডাইপোল মোমেন্ট থাকবে না, তার কি হবে, চারিদিকে কাটাকুটি হয়ে 0 হয়ে যাবে। তাহলে আমাকে যদি দুটো বোতলে, একটাতে সিস 1,2 ডাইক্লোরোইথিন আর একটাতে ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিন ভরে দিয়ে বলে যে লেবেল হারিয়ে ফেলেছি, লেবেলিং করো, আমি স্টিকারটা হারিয়ে ফেলেছি, দে উইল অ্যাপিয়ার সিমিলার ইন ফিজিক্যাল প্রপার্টিজ, ইন অ্যাপিয়ারেন্স, নট ইন অল ফিজিক্যাল প্রপার্টিজ, দে উইল লুক সিমিলার। তাহলে দেখে বোঝার উপায় নেই যে একজনের হলুদ রং একজনের নীল রং, তাহলে বলে দেবো এটা সম্ভব নয়। তাহলে দুটো বোতলে সিস আর ট্রান্স আছে, বলতে হবে যে কোনটা সিস কোনটা ট্রান্স, ইউ হ্যাভ টু লেবেল ইট। তাহলে হোয়াট উইল বি দ্য প্রসিডিওর, তখন একটু একটু করে দুটো থেকে স্যাম্পেল নিতে হবে, দিয়ে তার ডাইপোল মোমেন্ট চেক করতে হবে। যে প্রসিডিওর আছে, যে মেশিন আছে, তাতে ডাইপোল মোমেন্ট চেক করতে হবে। যার ডাইপোল মোমেন্ট 0 পাবো, দ্যাট উইল বি ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিন। আর যারটা নন 0 পাবো, অর্থাৎ 0 নয়, তারটা হবে কি, তারটা হবে
সিস 1,2 ডাইক্লোরোইথিন, সিসটা হবে নট ইকুয়াল টু 0, ট্রান্সটা হবে ইকুয়াল টু 0। বোঝা গেছে? আরও একটা ব্যাপার আছে যেটা দিয়ে চেক করা যায়, এই প্রশ্নটার উত্তর বলছি, সেটা আমি যদি এর সারফেস ডায়াগ্রাম করি তাহলে এটা এরকম দেখতে হবে। সারফেস ডায়াগ্রাম মানে হচ্ছে কতটা জায়গা ও দখল করছে। তাতে আমি এইখানটা দেখছি কি রকম না, এইটা এই দুদিকটা বড়, এই দুদিকটা বড়, এই দিকে ছোট ছোট, আর এখানে এরকম বড় এরকম বড়, এই দিকটা ছোট ছোট। তাহলে এটা খানিকটা এটার অ্যাপিয়ারেন্স যদি এরকম হয়, এরকম হয়, আর ওইটার অ্যাপিয়ারেন্স যদি এরকম হয়, তাহলে লাঠির মতো কোনটা? এইটা। এটা লাঠি নয়, এটা এরকম আসছে। তাহলে প্যাকিং কোনটা দিয়ে ভালো করা যাবে? যেটা এরকম একটা ডাইমেনশনে রয়েছে, এটা ছোট ছোট, সেটা দিয়ে প্যাকিংটা ভালো হবে। তাহলে যত প্যাকিং ভালো হবে, এটাকে আমি এরকম নিচ্ছি, তাহলে এটা দিয়ে প্যাকিং ভালো হবে। প্যাকিং ভালো হবে মানে সলিডটা কি হবে? আরও স্ট্রঙ্গার সলিড হবে, তাহলে তার মেল্টিং পয়েন্ট বেশি হবে, একে গলানো বেশি কষ্ট। অর্থাৎ এটা যদি সলিড ফর্মে পাই, তাহলে এর যেহেতু প্যাকিং বেটার, এর বেশি ল্যাটিস এনার্জি হবে, একে গলানো কঠিন হবে। সো ইট উইল বি অফ গ্রেটার মেল্টিং পয়েন্ট। তাহলে মিউ ট্রান্স উইল এক্সিবিট গ্রেটার মেল্টিং পয়েন্ট, মিউ ট্রান্স উইল এক্সিবিট গ্রেটার মেল্টিং পয়েন্ট দ্যান সিস। আর সিসের ক্ষেত্রে এরকম আসছে, এটা দিয়ে প্যাকিং করতে গেলে এই যে ফাঁকা জায়গাগুলো থাকছে, ঠিক আছে। এবার এটা তো এমন কিছু ডিফারেন্স নয়, তাই মেল্টিং পয়েন্টের ডিফারেন্স খুব বেশি হবে না। তাহলে একটা ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে ডাইপোল মোমেন্ট, সেটা দিয়ে সিস ট্রান্স আইডেন্টিফাই করা যায়। আর একটা প্রপার্টি হচ্ছে মেল্টিং পয়েন্ট, সেটা দিয়ে এই আইসোমার ডিটেকশন করা যায়। এবার এটা কি ধরনের আইসোমার সেটা আমরা অর্গানিকে গিয়ে পড়ব। এরা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার, অর্থাৎ জ্যামিতিক সমাবয়ব, ঠিক আছে। এখানে আমি আর একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2। এটা বেনজিন, এটা বেনজিন, এটা বেনজিন, এটা বেনজিন। এর ডাইপোল মোমেন্ট বের করতে হবে, এর ডাইপোল মোমেন্ট বের করতে হবে, এর ডাইপোল মোমেন্ট বের করতে হবে, এর ডাইপোল মোমেন্ট বের করতে হবে। এটা বেনজিন, এটা হচ্ছে অর্থো ডাইক্লোরোবেনজিন বা 1,2 ডাইক্লোরোবেনজিন, 1,2 ডাইক্লোরোবেনজিন। এটা হচ্ছে মেটা ডাইক্লোরোবেনজিন, অর্থাৎ 1,2, 2 বাদ দিয়ে 3, তাহলে 1,3 ডাইক্লোরোবেনজিন। এটা হচ্ছে 1,4, অর্থাৎ প্যারা ডাইক্লোরোবেনজিন। এটা 1,2 ডাইক্লোরোবেনজিন, এটা 1,3 ডাইক্লোরোবেনজিন, এটা 1,4 ডাইক্লোরোবেনজিন। তাহলে বেনজিনের ডাইপোল মোমেন্ট বের করতে হবে, এদের তিনজনের ডাইপোল মোমেন্ট বের করতে হবে, দিয়ে কম্পেয়ার করতে হবে ডাইপোল মোমেন্টগুলোকে, অর্থাৎ কোনটা কার চাইতে বেশি কম, উইথ প্রপার এক্সপ্লানেশন। এই দুটো হোমওয়ার্ক রইল, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব হাইড্রোজেন বন্ডিংয়ে।